শেষ চৈত্রের ঘ্রাণ লিখেছেন নূরজাহান আক্তার। আলো, পর্ব 6। তোমার নাম শীতল না? খুন করে জেল খাটছ, তাই না? হঠাৎ কারো মুখে নিচের নাম শুনে দৃষ্টি করে তাকালো শীতল। সামনে দাঁড়ানো তারই বয়সের একটি মেয়ে। চিপচিপে গরনের মেয়েটি কেমন তাচ্ছিল করে কথাটা বলল যেন। মেয়েটিকে চিনে, তার নাম সাবরিনা। এসে থেকেই দেখেছে মেয়েটিকে, যাকে তাকে খোঁচা মেরে কথা বলে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। পুলিশের সঙ্গে তর্কাতর্কির কারণে গত পরশুও পানিশমেন্ট পেয়েছে। পানিশমেন্ট ছিল এখানকার ওয়াশরুম পরিষ্কার করা। হাসতে হাসতে একা একাও করেছেও। এছাড়াও খাবার খেতে গিয়ে ঝামেলা করে, অন্যের কাপড় ফেলে নিজেরটা রাখিয়ে। কেউ ওয়াশরুমে গেলে বাহির থেকে দরজা লক করে দেয়, কাজ করতে দিলে অন্যকে ধমকিয়ে করিয়ে নেয়। সবে দেখে কিন্তু অপ্রয়োজনে কারোর সাথে কথা বলে না, আগ বাড়িয়ে ভাব জমাতেও যায় না। চোখের সামনে যদি দুটো মেয়েকে গল্প করতে দেখে কিংবা হাসতে দেখে, তখন কিয়ারার কথা মনে পড়ে একসাথে কাটানো মুহূর্তগুলোর কথা। তাদের কত কথা, কত গল্প, কত স্বপ্ন পূরণ হওয়া বাকি। বিয়ের পর দুই বান্ধবীর একসাথে হানিমুনে যাওয়া বাকি, নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়াও বাকি। নানান অবান্তর ভাবনার মধ্যেও কত সুখ ছিল, কত খুশি ছিল। সময়ের ব্যবধানে সব শেষ, সব তুচ্ছ আজ। হারিয়ে গেছে দুষ্টুমির সঙ্গী, হারিয়ে গেছে মনের কথা আদান প্রদান করার প্রিয় বান্ধবী। এই তুই কলেজে না গেলে আমিও যাব না বলা মানুষটিকে তাকে ফেলে অন্ধকারে কবরে শুয়ে আছে। কতদিন দেখা হয় না, কথা হয় না, জাপটে ধরে দুষ্টু মিষ্টি কোন ছুটি করাও হয় না। সত্য বলতে যখনই তার কথা খুব মনে পড়ে, স্মৃতি চলকে চোখের সামনে ভেসে ওঠে খুনছুটি মুহূর্তগুলো। তখন চোখের পানিতে রাস্তা দেখতে পায় না, শ্বাস আটকে আসে। ভাবতে পারে না তার কারণে তার বান্ধবী পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। আর যখনই এসব ভাবে তখন নিজেকে বড্ড অসহায় লাগে। এদিকে সাবরিনা তখনও জবাবের অপেক্ষায়, তার চোখে মুখে একরাশ বিরক্তি। শীতল জবাব দিলে দুটো খোঁচা মারার পরিকল্পনাও এঁটেছে সে। এই কাজটা বরাবরই ভালোই পারে। সত্যি বলতে মেয়েটাকে যেন কেন জানি পছন্দ না, সবসময় চুপ করে বসে থাকে। পুলিশ থেকে শুরু করে সবাই কেন জানি তাকে নিয়ে খুশুর ফুসুর করে। বড় বাড়ির মেয়ে নাকি সে, তাতে কি, সে যাই হোক, এত ভেবে কাজ নেই তার। এখানে বড় ছোট সবাইকে এক নজরে দেখা হয়। সে তো এমনিতেও ধনীর দুলালদের সঙ্গে তার যায় না। এক একটা ন্যাকা ষষ্ঠী দেখলেই ইচ্ছে করে ঠাস ঠাস করে মেরে দিতে। কেন ইচ্ছে করে জানে না, তবে তার থেকে বেশি অ্যাটেনশন পেলে তাকে সহ্য হয় না। সে কিছু না করলেও শত্রু মনে হয়। সাবরিনার সম্পর্কে ধারণা থাকায় কেন জানি শীতলের কথা বলতে ইচ্ছে করছে না। তাই কিছু বলছে না দেখে সাবরিনা নিজেই বলল, কদিন পর পর লম্বা চওড়া এক পোলা দেহা করতে আহে। কেউ, কি লাগে তোর? কেন, পছন্দ হয়েছে, বিয়ে করবে? বেশি কথা কইস না, যা কইছি জবাব দে। ওনার নাম সোয়াইব শুদ্ধ, পেশায় সায়েন্টিস্ট। যেমন চেহারা তেমনি টাকা পয়সা। ফোন নাম্বার মুখস্থ আছে, দেব? তোর কি লাগে? আমার শ্বশুরের পুত। দেব নাকি ভাসুর? বর। কি, তুই বিবাহিত? বিশ্বাস হলো না? আমার হয় না। এতদিন দূরে থাকলে মনে থাকে নাকি? সত্যি তোর জামাই লাগে নাকি ভং মারতাসোস? শুধু জামাই না, চাচাতো জামাই। চাচাতো জামাই মানে? সে এক সময় চাচাতো ভাই ছিল। দেখতে শুনতে ভালো, টাকা পয়সাও মেলা দেখে প্রেমের জালে ফাঁসিয়ে জামাই বানিয়ে নিয়েছি। সে এখন আবার বাচ্চার বাবাও। তোর বাচ্চাও আছে? সে তো জবাব দিল না। আপেলের একটি টুকরো মুখে পুড়ে বিরক্তি চোখে চিবোতে লাগলো। সাবরিনা কয়েকবার জিজ্ঞেস করলেও জবাব পেল না। কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না। আজ সকাল থেকেই কেন জানি অস্থির অস্থির লাগছে। কিছুতে নিজেকে শান্ত করতে পারছে না। বিপদ আসার আগে কেমন যেন ওইরকম আর কি একটা। আজকে সুন্দর আসার কথা ছিল কিন্তু আসেনি। সারাদিন অপেক্ষা করেছে কিন্তু সে আসেনি। এমনটা তো হয় না, যেদিন আসার কথা থাকে ঠিকই চলে আসে। ক্লান্ত দেহে এসে যখন তার দিকে তাকিয়ে মুচকি হাসে, কলিজাখানে ঠান্ডা হয়ে যায়। সব কষ্ট ফিকে হয়ে ওর মুখের দিকেই তাকিয়ে থাকে। কিন্তু আজ কি হলো, এলো না কেন? সব ঠিক আছে তো? একের পর এক যেসব হচ্ছে, ভয়বল ধূপ করতে করতে থাকে। আল্লাহর কাছে দোয়াও করে যেন আর বিপদ না আসে, আর কাউকে হারাতে না হয়। এসব নানান চিন্তায় ভালো লাগছে না কিছু। এদিকে যে দেখতে আসে, এত এত খাবার নিয়ে আসে, শুদ্ধ এক গাদা ফল পাঠিয়েছে, এখনো শেষ করতে পারেনি। অল্প করে পাঠালেও হয়, কিন্তু না, এমনভাবে জিনিসপত্র পাঠায় যেন এটা শ্বশুর বাড়ি। বেশি বেশি দেয় যেন 14 গোষ্ঠী নিয়ে খেতে পারবে। বারণ যে করবে, শুনবে তো না, বরং একাই ভাষণ দেবে এখন পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, বেশি করে পানি পান করতে হবে, শরীর দুর্বল, পুষ্টিকর খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বে। যুক্তিতে সে আজীবনই সেরা, তার সঙ্গে পেরে ওঠা এত সোজা না।
কিন্তু মনে রং থাকলে না ঘুরে ফিরে খাওয়া যায়, গলা দিয়ে খাবারই নামতে চায় না। আজকে মহারাজার আসার কথা, তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ধরে ফেলবে খাওয়া দাওয়া ঘুমের অনিয়ম হচ্ছে। তখন বকবে না, তবে ঠান্ডা স্বরে দেখা করতে না আসার হুমকি দেবে। তাই গতদিন থেকে বেশি বেশি ফলমূল খেতে শুরু করেছে। সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন রাতে পড়তে বসলে যেমন হয় তার অবস্থা ঠিক তেমনই। সে অবশ্য কিছু নষ্ট করে না, যতটুকু পারে খায়, নতুবা কাউকে দিয়ে দেয়। আজও তাই করেছে। শুদ্ধর জন্য অপেক্ষা করতে করতে সকাল পেরিয়ে দুপুর হলো। দুপুর গড়াতে লাগতো নিজ নিয়মে। অস্থির হয়ে দুপুরে খাবার খাওয়া হলো না। বিকেল 4টার পর দেখা করতে দেয় না। বাড়ির লোক আসবে, দেখা হবে, এতটুকু মুহূর্তের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করে, অথচ এলো না সে। এসব ভাবতে ভাবতে তার চোখ ভিজে এলো, চোখের কোনা বেয়ে আপনা আপনি জল গড়াতে লাগলো। হঠাৎ খবর এলো তার বাড়ি থেকে লোক এসেছে। কথাটা শোনা মাত্রই তড়িৎ উঠে বসলো। চোখ মুছতে মুছতে দৌড়ে গেল সেদিকে। 4টা বাজতে মাত্র 30 মিনিট বাকি। অরিকে কথা বলে চলে গেছে। সে যতই আরও দুজন চলে গেল, উপস্থিত থাকলো মাত্র দুজন। নিজের বাড়ির লোকদের থেকে কথা বলাই ব্যস্ত তারা। শীতল লোহার জানালার ওপাশে গিয়ে খুঁজল কাঙ্ক্ষিত মানুষটিকে, কিন্তু পেল না। তখন আরও একজনের সময় শেষ হয়ে দেখে আরেকজনও আপনজনের থেকে বিদায় নিয়ে চলে গেল। থাকলো সে আর আরেকটি মেয়েটি। সময়ও চলে যাচ্ছে, অথচ শুদ্ধ আসছে না দেখে শীতল অসহায় দৃষ্টিতে এদিক ওদিকে তাকালো। কই সে? উকি দিয়ে কাজও হবে না, জেনেও উকি মারতে লাগলো। এই মুহূর্তটুকু তাদের জন্য কতটা দামি, শুদ্ধ কি তা ভুলে গেছে? তখনই দরজা পেরিয়ে ধীরে ধীরে রুবাব এলো, দাঁড়ালো তার সোজাসুজি। শুদ্ধ না এসে রুবাবকে দেখে অবাক হলো। কেন জানি অদ্ভুত লাগলো। রুবাব এখনো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে না। এত মরণ তৃষ্ণা থাকে একজন প্রেমিকের চোখে, আর ভাইয়ের চোখে থেকে স্নেহ। শীতল কানে জানে না চাইতো জোরপূর্বক হেসে এক ধাপ পিছিয়ে গেল। তাকে পিছতে দেখে রুবাব বলল, কেমন আছো বাবুই? চিনতে পেরেছ আমাকে? শীতল বাখারা হয়ে বিস্ময় নিয়ে তাকালো। রুবাবের কণ্ঠস্বর নয়, এটা তো ইয়াসিরের কণ্ঠস্বর। অনেকবার খুব কাছ থেকে শুনেছে, মনের ভুল হতেই পারে না। তাছাড়া তাকে বাবুই বলে শুধু ও ইয়াসিরই ডাকে। কিন্তু সে এখানে কেন? কার মাধ্যমে এসেছে? এত রিস্ক নিয়ে আসার কারণ কি? তার মনোভাব বুঝে ইয়াসির কোনো কিছু না ভেবেই চোখের কালো লেন্স খুলে ফেলল। তখনই ধরা পড়ল সমুদ্রের মতো সুন্দর একজোড়া নীল চোখের, যে চোখের দিকে তাকালে আরেকবার তাকানোর ইচ্ছে জাগে। না চাইতেও সৌন্দর্যের প্রশংসা করতে হয়। এবার তো স্পষ্ট এটা ইয়াসিরই। অবাক করার ব্যাপার হচ্ছে সে রুবাবের ছদ্মবেশে, আর ইয়াসির রুবাবের থেকে হাইটে একটু বেশি লম্বা। হাইট পুরোপুরি ম্যাচ না করলেও নিখুঁত তার ছদ্মবেশ। এভাবেও ছদ্মবেশ নেওয়া সম্ভব। চোখে কালো লেন্স না লাগালে বোঝার উপায় নাই যে এটা নীল চোখওয়ালা। কণ্ঠস্বর শুনে বুঝলো এটা ইয়াসির নয়তো রুবাব ভেবে ভুল করেই বসত। শীতল হতবাক হয়ে তার আপাতমস্তক দেখল, তারপর ধীরে সুস্থে জিজ্ঞেস করল, আপনি এখানে? ইয়াসির সে কথার ধারে কাছে না গিয়ে এক দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল। এরপরে আদরের সুরে বলল, বাবুই যাবে আমার সাথে? কোথায়? যেখানে থানা পুলিশ থাকবে না, থাকবে শুধু মুক্তি, স্বাধীনতা আর অনেক আদর, যত্ন আর ভালোবাসা। না। কেন? জামিনের চেষ্টা চলছে, খুব তাড়াতাড়ি মুক্তি স্বাধীনতা পেয়ে যাব। আর রইল আদর যত্ন আর ভালোবাসার কথা, ওসবের জন্য আবার বাড়ির লোকেরা আছে। আমার কোনো কিছুই তোমার প্রয়োজন নেই, তাই না? না। তোমাদের ভদ্র সমাজে যারা অতি ভদ্রতা দেখায় তারা মুখোশধারী। এরা এক একটা টাকার পোকা। এসব পোকাদের টাকা দিয়ে কেনা যায়, নতুবা প্রাণের ভয় দেখিয়ে স্বার্থ হাসিল করা যায়। করা গেলেও আমার হয়ে কিছু করবেন না আপনি। জামিন পেয়ে যদি কখনো জানতে পারি আমার জামিনের পেছনে আপনার হাত আছে, তাহলে ওয়াদা করছি সেই মুহূর্তে আমি সুইসাইড করব। এতটাই ঘৃণা? প্রিয়জন না করলে অন্তত প্রয়োজনে পাশে থাকতে দাও। প্রিয় মানুষ কেড়ে নিয়ে কি আর প্রিয়জন হওয়া যায়? উপহাস করছো? উপহাস কেন করব? যা সত্যি তাই তো বললাম। নয়তো এই বেশে এই অসময়ে আমার সামনে কেন? মিস্টার খান, আসতে পারি না? তুমি না হয় আপন না ভাবো, আমিও কি ভাবতে পারি না? ধরে নাও নিজের মনকে সুখী করতে আজ আমি এখানে। অন্যের সুখ কেড়ে নিয়ে নিজে সুখী হওয়া যায় বুঝি? যাই হোক, বলুন দেখি এখানে আমাকে দেখে কেমন লাগছে? ইয়াসির জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে মলিন সুরে জবাব দিল, বিষণ্ণ মেঘলার তুমি। আমার কাছে বরাবরের মতোই ভয়ঙ্কর সুন্দর। বা দাঁড়ান, বললেন তো মাফিয়া না হয় কবি হলেও পারতেন। প্রেমে পড়তে? বুঝলাম না। কবি হলে আমার প্রেমে পড়তে? শীতল জবাব না দিয়ে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। তবুও ইয়াসির তৃষ্ণা নিয়ে তাকিয়েই রইল। এটা কিসের তৃষ্ণা? একটু ছুঁয়ে দেখবে নাকি, নাকি না পাওয়ার? কি জানি,
কি হবে কিছু একটা। সবার সব কিছু খুঁটিয়ে দেখতে নেই, জানতেও নেই। জানতে গেলে মন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর যে কিছু জিনিস না দেখারই ভান করা উত্তম। তাকে চুপ দেখে ইয়াসির বলল, ভাগ্য যদি ফোনের মতো এক ক্লিকে রিফ্রেশ করা যেত, তাহলে আমার ভাগ্যলিপি আমি নিজে লিখতাম। অভাগা, অপ্রাপ্তি, আঘাত, অভাব, অপরিপূর্ণতা শব্দগুলোকে চিরতরে মুছে ফেলতাম। কষ্টের অস্তিত্ব রাখতাম না, থাকতো না কোনো পিছু টান। শুধু থাকতো একরাশ বন্যতা আর নিজের মতো করে সাজানো এক ঝলমলে গল্প। আর কিছু বলবেন? আমি চাই। এখনো 15 মিনিট বাকি। আমার সাথে 20 মিনিট কথা বলতেও এত অনীহা। আজকে শুদ্ধর আসার কথা ছিল, সে না এসে আপনি কেন? আমি আসতে চেয়েছি, তাই তাকে পারমিশন দেওয়া হয়নি। তাছাড়াও আসতে পারবে না, বাইক অ্যাক্সিডেন্ট করেছে, যদিও আমিই করিয়েছি। কথাখানা কর্ণকুহরে চুকতেই শীতলের দৃষ্টিজোড়া কঠিন হয়ে এলো। বোচানাকের পাটা ফুলে উঠল। সে হেসে বলল, আপনি কি কখনোই আমাদেরকে ভালো থাকতে দেবেন না? দেব, যদি আমি যা চাই তাই দাও। আপনি বেঁচে থাকতে আপনার কোনো চাওয়া পূরণ করব না আমি। মরে গেলে করবে? সুতোর অ্যাক্সিডেন্টের কথা শুনে শীতলের ঘৃণার দৃষ্টি তাকিয়ে রইল। এই মানুষটা তো জঘন্য কেন? আর কত ক্ষতি করবে তাদের? সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে ইয়াসের ঠোঁট টিপে হাসল। আসলে সে মিথ্যা বলে। বাবুই পাখির মিষ্টি মুখের রাগের আবারটুকু উপভোগ করতে চাইল, যার জন্য এই মিথ্যার আশ্রয়। শীতলের চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে দেখে ইয়াসির বুকে ব্যথা হলো। তার বাবুই তার জন্য এত উতলা না হয় না, ব্যথা পেলেও এত কাতর হয় না। সে নিজেকে সামলে পুনরায় বলল, বলো, আমি মরে গেলে আমার চাওয়া পূর্ণ করবে? যদি আপনার থেকে চিরতরে মুক্তি পাই তবে করব। বলুন কি চান? জানোই তো, আমার আমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তাই আমি চাই, আমি মারা গেলে আমার কবরের যত্ন নেও। শীতল জবাব দিল না। তার মাথা ঘুরছে সুতো কেমন আছে, কতটা লেগেছে। তাই তাকে জিজ্ঞেস করলো, সুতো কেমন আছে, ঠিক আছে তো? মরেনি, তবে 3-4 সপ্তাহ হয়তো দেখা করতে আসতে পারবে না। সমস্যা নেই, আমি তো আসবো। এই কথা শুনে শীতল ফুপিয়ে কাঁদতে লাগলো। চোখ মুছে চলে যাওয়ার জন্য পা বাড়ালে ইয়াসির বলল, আমি এলে হবে না বাবুই? না। কেন? কেন হবে না? ভালো তো আমিও বাসি। বলো, বলো না, কেন হবে না? জবাব দিয়ে যাও। বাবুই, বাবুই। ইয়াসিরের বাতিপ্রাস্ত ওই পাগলের মতো একই কথা জিজ্ঞেস করতেই থাকে। তখন শীতল ছলছল চোখে তাকিয়ে কান্নারত কণ্ঠে উচ্চারণ করল, কারণ আপনি আমার কেউ না। কথা শেষ করে শীতল চলে গেল। ইয়াসির এত ডাকলো তবুও একটা বারও ফিরে এলো না মেয়েটা। দেখল না তার ছোট্ট একটা কথাই মাফিয়া খান ভেঙে চুরমার হয়ে গেছে। বাচ্চাদের মতো হাতে মুখ ঢেকে কাঁদছে। তার বলার প্রেক্ষিতে বিড়বিড় করেই যাচ্ছে, আমি কারো কেউ না, কেউ আমাকে চাইল না। আকাশের দিকে তাকিয়ে সেদিনের কথাগুলো মনে করছিল শীতল। মনে হতো না, তবে এখানকার একটা মেয়ের নাকি ভাই হয়েছে। ভাইয়ের নাম রেখেছে ইয়াসির। মেয়েটি গল্প করছিল, সে যাওয়ার পথে শুনেছে। নাম শুনে তখন নীল চোখের ইয়াসিরের কথা মনে পড়েছে। সেদিন ইয়াসির বলেছিল শুদ্ধ নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তার সাথে নাকি দেখা করতে আসতে পারবে না। অথচ কদিন পর শুদ্ধ এসেছিল। তাকে সুস্থ অবস্থায় দেখে আল্লাহর কাছে শুকরিয়াও জানিয়েছিল। ইয়াসির সেদিন মিথ্যে বলেছিল, সেটা পুরো বুঝেছিল। তবে কেন মিথ্যা বলেছিল সেটা অচেনায় রয়ে গেল। উনিও আর দেখা করতে আসেনি। নোট: সারাফাত চৌধুরী ইয়াসিরকে দেখা করতে সাহায্য করেছিল। এটা ওই দিনের ঘটনা, যেটা ছিল শীতল আর ইয়াসিরের শেষ দেখা, শেষ কথা। এবং সেদিন শীতল আর ইয়াসিরের মধ্যে কী কথা হয়েছিল এটা জানানোর জন্যই এতটুকু তুলে ধরা। বর্তমানে এখন বাজে বেলা 11টা। শাওন নির্বাচন অফিসে গিয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এসেছে, এটা বাড়ির কেউ জানে না। শুধু আগ বাড়িয়ে কিছু বলেনি। নিত্যদিনের মতো যে যার কাছে ব্যস্ত। শাওন ঘুরে ফিরে অনেক আগে বাড়ি ফিরে এসেছে। সারাফাত চৌধুরী অফিসে গিয়েছিল, ফিরে এসেছে দুপুরের আগে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে সিতারাকে বললেন, ছেলে মেয়েরা যেখানেই থাকুক সবাই যেন বাড়ি ফিরে দুপুরের খাবার একসাথে খাবে। ওনার কথা শুনে সিতারা বাকিদের ফোন করে বাড়ি ফেরার তাড়া দিলেন। সাফওয়ান চৌধুরী, শতরূপা চৌধুরী এসে পৌঁছিলেন কিছুক্ষণের মধ্যে। শুধু অনেকদিন ধরে ল্যাবে ঢুকেছিল, কাজ না করে থম মেরে বসেছিল। অথচ হাতে অনেক কাজ। মন না টানলে কি আর কাজে মন বসে? বসে না। সে চুপ করে বসে মনে মনে কিছু হিসেব সামলাচ্ছিল। তখন সিতারা গল্পে ধীরে সুস্থে নিচে গেল। শাহানের পাশে চেয়ার ফাঁকা দেখেও ঘুরে সাফওয়ান চৌধুরীর পাশে বসলো। শাহান মাথা নিচু করে মলিন হাসলো। শাহাদাত চৌধুরী আর শীতলের চেয়ার ছাড়া বাকি চেয়ার পূর্ণ। একদিন শীতলের চেয়ার পূর্ণ হবে শূন্য চেয়ার থেকে, শুধু থেকে যাবে শাহাদাত চৌধুরী চেয়ার শূন্য। এদিকে গিন্নিরা একে একে সবার প্লেটে খাবার তুলে দিলেন, যে যার মতো খেতে শুরু করলো। তখন সারাফাত চৌধুরী গলা খাকারি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আমার কিছু বলার আছে, আশা করি সবাই মন দিয়ে শুনবে।
আমার কথাগুলো শোনার পর যার যার মতামত জানিও। এতদিন তোমাদের ভালো রাখার জন্য যতটুকু করার যায় করেছি। আজকাল শরীরও আর চলছে না, তাই ভাবছি আমার অর্জিত সম্পদ টাকা পয়সা তোমাদের বুঝিয়ে দেব। এতটুকু বলে উনি থামলেন। মাছ বেচে সৃজনের প্লেটে দিচ্ছিলেন সিমিন। ওনার মধ্যে আগের মতো রূপ জৌলস আর নেই। মনমরা হয়ে থাকেন সবসময়। শুকিয়ে গেছে অনেকটা। চোখের নিচে কালি জানান দিচ্ছে। নির্গম রাতের সাক্ষী। একটা মেয়ের জীবনে স্বামী তার অহংকার, স্বামী অলংকার, আর সেটা আবারও প্রমাণ পেলেন। উনি সিমিনের দিকে এক পলক তাকিয়ে ভাত নড়াচড়া করতে করতে বললেন, সিমিন শাহাদতের সে আর তোমাকে বুঝে নিতে হবে। কথাটা শুনে সিমিনের হাত থেমে গেল। উনি মুখ কাঁচুমাচু করে বললেন, এগুলো কি আর আমি বুঝি ভাই? ওইসব নিয়ে কী করবো আমি? তা বললে কি হয় পাগলি? তোমার শীতল স্বর্ণের ভবিষ্যৎ আছে না? আপনার ভাই চাকরি সূত্রে অনেক টাকা পেয়েছে। সদ্য একটা টাকাও খরচ করতে দেয়নি, বরং ব্যাংকে আমার নামে ফিক্সড করে এসেছে। শীতলের পেছনে কত টাকা যাচ্ছে, শাহানের চিকিৎসার জন্য খরচ হচ্ছে। সত্যকে কত করে বললাম ওখান থেকে কিছু খরচ করতে, শুনলই না। উল্টে পাগলাটা আমার হাতে টাকা গুজে দিয়ে বলল, আমার যখন যা খেতে ইচ্ছে করে যেন কিনে খাই। তাদের মাথার উপরে আপনার ভাই ছিল, এখন আপনারা আছেন। আমার কতগুলো ছেলে মেয়ে আছে, আমার আর কি লাগবে? এতদিন এসব ছাড়া জীবন চলেছি, আমাকে আর এসবে জড়াবেন না ভাই। আমি এসবের ভার সইতে পারবো না। এটা আবেগের কথা হয়ে গেল। বেঁচে থাকতে হলে অর্থের প্রয়োজন। আর শাহাদত এসব করেছে তোমাদের জন্য, তোমাদের ভালো থাকার জন্য। আমার ভাইয়ের আমানতটুকু তোমাকে বুঝিয়ে দিয়ে আমাকে দায়মুক্ত হতে দাও বোন। জীবন থেকে সবচেয়ে দামি সম্পদ হারিয়েই ঠিকই বেঁচে আছি। ওসব সম্পত্তি টাকা পয়সা দিয়ে আর কি হবে? ওগুলো যেমন আছে তেমনই থাক। সারবাজ চৌধুরী চোখ জোড়া জ্বলতে শুরু করলো। কৌশলে চোখ মুছে নিয়ে আবার শুদ্ধ আর শাহানের উদ্দেশ্যে বললেন, আগামীকাল উকিল আসবে, বাড়ি থেকো। শুদ্ধ বলল, ওসব হিসেব নিকাশ বরাবরই কম বুঝি আমি। আমাকে এসবে জড়িও না। জরুরি কাজ আছে কাল, সারাদিন বাড়িতেই থাকবো না। শুদ্ধর পর এবার শখ বলল, আমাকে যে ঘর দেখে বিয়ে দিয়েছ আমি ভালো আছি, সুখে আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে অর্কদের অনেক আছে, তাই আমি মন থেকে বলছি আমার ভাগের জিনিস আমার ভাইদের মাঝে ভাগ করে দেওয়া হোক। আমি জানি আমার ভাগের জিনিস দিলেও আমার ভাইরা আমাকে কখনো ফেলবে না, না দিলেও ফেলবে না। তা বললে হয় মা? অন্যের ভরসায় না থেকে নিজের পায়ে মাটি শক্ত করে রাখা বুদ্ধিমানের কাজ। আমি জানি তোমার ভাইরা তোমাকে ফেলবে না, তবুও এ ব্যাপারে এটাই আমার শেষ কথা বাবা। এবার উনি রুবাবের দিকে তাকালে রুবাব দাঁত বের করে হেসে বলল, শিবে বসে ব্যবসার হিসেব রাখার সময় কই মামা? ঐশ্বর্য নিজেও তার পেশা নিয়ে খুশি। এবার শাহানের দিকে তাকিয়ে দেখল শাহান আপন মনে খেতে ব্যস্ত। একে বলা যা না বলা হতা, তবুও ভাবলেন কিছু একটা বলবেন, কিন্তু শাহান টু শব্দও করল না। তাই হতাশ হয়ে পেছনে হাত ধুয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই শাহান বলল, আমাকে শুধু একটা ব্রাঞ্চের দায়িত্ব দাও বাবা। রাজনীতিতে যেহেতু থাকছি না, বউ বাচ্চাকে খাওয়াতে পড়াতে তো হবে। শাহানের কথা শুনে ওনার পাঁচরা থেমে গেল। উনি হতবাক হয়ে ঘুরে তাকালেন ছেলের দিকে। ভুল শুনলেন ভেবে আবার বললেন, কি কি বললে? নির্বাচন স্থগিতের আবেদন জমা দিয়েছি, এসবে আর থাকছি না। অন্যরা হতবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু সারাফাত চৌধুরী কথাখানা শুনে দৌড়ে ছুটে এলেন শাহানের কাছে। শাহানের বুকে পিঠে হাত বুলিয়ে বলল, সত্যি সত্যি বলছিস বাপ? এসবে আর থাকবি না? থাকিস না, আমি নিচে হাতে কাজ শেখাবো তোকে। ওসব না করলে কি হবে? কিছুই হবে না। আমি খুশি হয়েছি আব্বা। কবে ফিরে আসবে? অফিসে যাবি কবে তুই? আমার অফিসে বসবি তুই? আমার চোখের সামনে রাখবো তোকে। শুনলে সীতারা আমার ছেলে এতদিনের সুবুদ্ধি হয়েছে। শান মুচকি হেসে শক্ত করে বাবার হাতখানা চেপে ধরল। খুশির চোটে সারফাত চৌধুরীর কণ্ঠরোধ হয়ে গেল। চোখজোড়া ভিজে উঠল। উনি শানের কপালে চুমু এঁকে বললেন, সন্তানদের মৃতদেহের তার পৃথিবীর সব পাহাড়ে চাইতেও ভারী। এই যন্ত্রণার কাছে জগতের বাকি সবকিছু ফিকে রে বাবা। যে মুখে বাবা ডাক শুনে কলিজা জুড়িয়েছি, সেই মুখে উপরের কবরের মাটি দেওয়ার মতো দহন আর কিছুই নেই। আমি সন্তান হারানোর ভাই সইতে পারবো না রে বাবা। আমার ভেতরে সবটুকু শক্তি নিঃশ্বাস হয়ে গেছে। তুই ওসব ছেড়ে দে, বাবা আছি তোর পাশে। শাহানুরার হাতের ওজো পিঠে চুমু খেলো, মাথা নাড়িয়ে সম্মতিসূচক মাথা নাড়ল। অর্থাৎ রাজনীতিতে নিজেকে জড়াবে না আর। তখনই তার সুন্দর চোখে চোখ পড়ল। মুখে না বললেও সুন্দর চোখ যেন বলে উঠল, দিন শেষে তুমি ভালো থাকবে তো? এখন পর্যন্ত লেখিকার দেওয়া এটাই শেষ পর্ব। লেখিকা এর পরে যখন গল্প দিবে ঠিক আগের মতো লেখিকার সাথে সাথে আমিও গল্প দিয়ে দেব।